একটি বাচ্চা ছেলে খেলতে খেলতে হঠাৎই উধাও হয়ে যায়। এখন এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে তার বাড়িতে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেটাতে সে কখনোই বাড়ি থেকে চলে যেতে পারে না। এমনকি বাড়িতেও খুঁজে দেখা হয়েছে, সে গোটা বাড়িতেও নেই। তাহলে সে গেল কোথায়? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রাজশেখরের লুকোচুরি। গল্পটি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে শুভ, প্রীতম, শুভম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু সাহা। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এ কি জলজ্যান্ত দিনে দুপুরে কলকাতার মতো শহরের বুক থেকে একজন উধাও? তাহলে আর বলছি কি স্যার, এখন কলকাতা তো আর নিরাপদ নয়। চুরি, ডাকাতি, ছিনতাই সব কিছুই হচ্ছে, কিন্তু ছেলেটাকে যে কি কারণে তুলে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। মুক্তিপণের জন্য কোনো টাকা দাবি করেছে? না স্যার, এমন তো কিছুই শোনা যায়নি। যদি তেমনটা হতো তাহলে তো ধারণা করা যেত যে মুক্তিপণের টাকার জন্যই ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তেমন কিছুই তো নয়। শুধু শুধু একটা ছেলেকে। ব্যাপারটা আমাকে বেশ চিন্তায় ফেললো। আমি অফিস ঘরেই বসেছিলাম। বিনোদী এসে প্রথম আমাকে খবরটা দিয়ে গেল। বলল একটু পরেই শহরের একজন ব্যবসায়ী আমার অফিসে আসবে। বড়বাবুর সঙ্গে তার বেশ দহরম মহরম রয়েছে, তবে লোকটা খুব একটা খারাপ নয়। বড়বাবুর কাছে বিনোদ ছিল, সেখান থেকেই সে কথাগুলো শুনেছে। তাই সে আমার অফিসে এসে আগ বাড়িয়ে কথাগুলো বলে গেল। আমিও চেয়ারে চুপ করে বসে ভাবতে লাগলাম যে খবরটা যদি সত্যি হয় তাহলে বেশ অদ্ভুত ব্যাপার। বিনোদ কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, তাড়াতাড়ি চলে গেল। কি একটা কাজে যেন ও এই দিকে এসেছিল, আর সেই ফাঁকেই আমার কাছে ঘুরে গেল। আমি অপেক্ষা করছিলাম যে ভদ্রলোক দুপুরে আসবেন, কিন্তু দুপুর যখন একদম গড়িয়ে গেছে তখন ভদ্রলোক এলেন। তার হাতে একটা চিঠি। দরজায় দাঁড়িয়ে বললেন, দারোগাবাবু, বড়বাবুর কাছ থেকে আপনার কাছে এলাম। বড়বাবু আমায় নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছেন, আপনার যথাযথ কোনো অসুবিধে হবে না। আসলে বড় বিপদে পড়ে। আপনার ছেলে হারিয়ে গেছে? আপনি তাহলে খবরটা পেয়েছেন? কি আর বলি বলুন তো, সকালেই ব্যাপারটা ঘটেছে। আমি তো তখন ছিলাম না বাড়িতে। দুপুরের দিকে ফিরে এসেছি, আর ফিরে এসেই শুনলাম এই ব্যাপার। তা বড়বাবুর সঙ্গে আমার খানিক চেনাশোনা রয়েছে ব্যবসার কাজের জন্য আর কি। আর তাতেই ওই থানায় খবর দিয়ে সোজা চলে গেলাম বড়বাবুর সঙ্গে দেখা করতে। সমস্তটা শুনে বড়বাবু আমায় আপনার কথাই বললেন। আপনার কথা এর আগেও শুনেছি কিন্তু আমি। আচ্ছা, তখন আশেপাশে কেউ ছিল? মানে আমি বলতে চাইছি, শেষ তাকে কে দেখেছিল? যদি একটু মানে আপনার অসুবিধে হবে না সে কথা আমি দিচ্ছি। আমার বাড়িতে যদি আসেন, আমি সঙ্গে করে গাড়ি নিয়ে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4টে বাজে চলেছে। কলকাতার মধ্যে হলে গিয়ে আবার সন্ধ্যের আগেই ফিরে আসা যাবে, কিন্তু জায়গাটা আগে দেখা দরকার। আসল ঘটনাটা কোথায় ঘটেছে সেটা দেখলে কাজের বেশ সুবিধা হয়। তাই আর দেরি করলাম না। বড়বাবুর চিঠিতে একবার চোখ বুলিয়ে নিলাম। তারপর অফিস ঘরের দরজাটা বন্ধ করে ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে পড়লাম। ঘোড়া গাড়িতে যেতে যেতেই ভদ্রলোক সমস্ত কথা আমাকে খুলে বললেন। তার বাড়ির সামনে এসে নামতেই বুঝতে পারলাম বাড়িটা পুরনো হলেও বেশ বড়। কলকাতা শহরে এমন বাড়ি থাকা মানে এরা অভিজাত সম্প্রদায়ের। ব্যবসা বোধহয় এদের বংশ পরম্পরায় চলে আসছে। এখানে ভদ্রলোকের খানিকটা বর্ণনা দেওয়া দরকার। ভদ্রলোকের বয়স 50-এর সামান্য বেশি বলেই মনে হয়। ভারী চেহারা, নাকের নিচে বেশ মোটা আর লম্বা গোঁফ, গালে দাড়ির চিহ্নমাত্রও নেই। মাথার চুল মাঝারি আকারের, পরনে একটা নীলচে রঙের পাঞ্জাবি আর নিচের দিকে সাদা রঙের ধুতি। ভদ্রলোকের আঙুলে সোনার আংটি। চোখের দৃষ্টি উজ্জ্বল হলেও চোখগুলো কিন্তু খানিকটা ছোট, আর সেই দুটো চোখের তলায় সামান্য কালি। দেখে মনে হলো ভদ্রলোকের বোধহয় রাত জাগার অভ্যাস রয়েছে। বাড়ির বড় দরজার সামনে ঘোড়া গাড়িটা এসে দাঁড়াতেই ভেতর থেকে একজন দরজা খুলে দিল। আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম। বসবার মতো একটি জায়গা রয়েছে। বাড়িটা 3 তলা, তবে আগেই বলেছি
গরম দেখে বেশ পুরনো দিনের আমলে তৈরি বলেই মনে হয়। বসার জায়গাতে পুরনো দিনের কাঠের চেয়ারে বেশ কয়েকজন পাশাপাশি বসেছিল। আমাদের দেখে উৎসাহিত হয়ে তাকালো একজন স্ত্রীলোক। কাঁদতে কাঁদতে তার চোখটা ফুলে গিয়েছে। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, কিছু খবর পেলে যে আমার ছেলেটাকে কে নিয়ে গেছে? পাশের ভদ্রলোকটি বলে উঠল, না, পুলিশের কাছে তো গিয়েছিলাম, কিন্তু কিছুই হয়। দারোগাবাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। এখন দেখা যাক দারোগাবাবু কিছু বুঝতে পারেন কিনা। আমার সঙ্গে সকলের এক প্রস্থ পরিচয় করিয়ে দিয়ে সামনের চেয়ারে আমাকে বসতে বলল। চেয়ারে বসে ভালো করে চারিদিক তাকিয়ে দেখে নিলাম। বসার জায়গায় এক পাশ দিয়ে পুরনো লম্বা আমলের সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। দোতলার দিকে একটা ঘরের ভেতরেই ব্যালকনির মতো রয়েছে। দোতলা থেকে বোধহয় 3 তলায় ওঠার সিঁড়িও রয়েছে। একতলায় কোণের দিকে পাশাপাশি দুটো দরজা দেখা যায়। রান্নাঘর হবে হয়তো। ঘরের মধ্যে 2জন লোকও দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে কাজের লোক গুছের বলেই মনে হলো। তাছাড়া ঘরের সদস্য সংখ্যা বলতে ভদ্রলোক, ভদ্রলোকের স্ত্রী, আরও একজন পুরুষ আর আরও একজন স্ত্রী। তাছাড়া একজনকে দেখে চিকিৎসক বলেও মনে হলো। আপনি এত উত্তেজিত হবেন না মিসেস বসু। আপনি এত উত্তেজিত হলে পরে আপনার কিন্তু প্রেশারটা আবার বাড়বে। আমার ছেলেটাকে কে নিয়ে যাবে? তার কথার সাথে সাথে নজর গিয়ে পড়ল এবার দোতলার সিঁড়ির দিকে। সিঁড়ির একদম ওপরে একটা বছর 12 বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে তাকিয়ে দূর থেকে দেখে 11-12 বছর বলেই মনে হলো। আমি অনেকক্ষণ চুপচাপ সমস্ত কিছু দেখে নিলাম। আচ্ছা, আপনার ছেলে না নিরুদ্দেশ হয়েছে? তা কোথা থেকে হয়েছে? বাড়ির বাইরেই খেলছিল গেটের সামনে, তারপর হঠাৎ করে দেখলাম আর নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না দারোগা বাবু, হঠাৎ করে সে কোথায় চলে গেল? বাড়ির ভেতরে? কিন্তু বাড়ির ভেতরে যদি কেউ থাকে তাহলে সেখান থেকে বাড়ির বাইরে যাওয়ার জন্য তো বড় দরজাটা পেরিয়ে যেতে হবে, আর সেখানে তো দারোয়ান রয়েছে। এখানে তো সমস্যা দারোগাবাবু। দারোয়ান বলছে সে কিছুই দেখেনি। আমার ছেলে রাজশেখরের সাথে ভাইয়ের ছেলে মানে শিবশেখর ছিল। ওরা একসাথে খেলা করছিল ওখানে। তারপরে দারোয়ান বলেছে ওরা নাকি বাড়ির দিকে চলে এসেছে, অন্তত সে সেটাই দেখেছে। তারপরে আর কিছুই জানা নেই। মানে দুটো ছেলে একসঙ্গে খেলা করছিল, তাহলে আর একটা ছেলে গেল কোথায়? বাপুন আমার ছেলে ভীষণ ভয় পেয়ে আছে দারোগাবাবু। ও ওপরে আছে, কিন্তু ও কিছু জানে না এই ব্যাপারে। আর ও তো বলেছে। আরে আরে শোনো শোনো শোনো, ওরা তো একসঙ্গে খেলা করছিল, তাহলে শিবশেখর নিশ্চয়ই কিছু দেখে থাকবে। তুমি শুধু শুধু কেন শিবশেখরকে নিচে নামতে বারণ করছো বলো তো? ছেলেটা ভয় পেয়ে রয়েছে সেটা আমি জানি, কিন্তু ও নিশ্চয়ই কিছু দেখেছে। এবার অজয় শেখরবাবুর স্ত্রী বলে উঠলেন, আমার ছেলেও ব্যাপারে কিছু জানে না। তোমাদের সামনেই তো বলল ও খেলতে খেলতে বাড়ির দিকে চলে এসেছিল, পিছনে তাকিয়ে আর রাজেশকে দেখতে পাইনি। তাহলে ওর কি দোষ এখানে? নিজেদের মধ্যে কথাবার্তা যেন একটা কাটাকাটির পর্যায়ে এসে উপস্থিত হচ্ছে, এবং সেটা দেখে আমি বললাম, আপনাদের পরিবারের ব্যাপার আপনারা নিজেরাই সামলে নেবেন, তাতে আমার কোনো বাধা দেওয়ার অধিকার নেই। তবে আমি এসেছি একটি হারিয়ে যাওয়া ছেলের কেসের তদন্ত করতে। তার জন্য আমায় ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। পুলিশের কাজে যদি আপনারা বাধা দিয়ে থাকেন তার ফল কিন্তু ভালো হবে না। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন দারোগাবাবু? দেখুন, ও ছোট, ওর বয়স কম, এখনও সব কিছুতেই ভয় পেয়ে যেতে পারে। আর তাই ওকে আমরা এই জিজ্ঞাসাবাদ জেরা থেকে দূরে রাখতে চাইছি। না হলে আমার কোনো আপত্তি নেই, কেননা রাজশেখর যদি হারিয়ে গিয়ে থাকে তাতে আমরা বেশ চিন্তায় পড়েছি। সে বিষয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আমি আপনাদের ছেলেকে এমন কোনো উপায়েই জিজ্ঞাসাবাদ করব না যাতে সে ভয় পায় কিংবা বিব্রত বোধ করে। তার বয়সের কথা মাথায় রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ আমি করব না। আমি আপনাদের সামনেই তার সঙ্গে কথা বলবো। তাকে শুধু একবার ডেকে দিন। আমার কথা শেষ হতেই অজয় শেখরের স্ত্রী পদ্মা ওপরের ঘরে চলে গেল। যে ছেলেটি দোতলার কাছে ওপরে নিজেকে লুকিয়ে দাঁড়িয়েছিল সেই ছেলেটি এবার নিচে নেমে এলো। একসাথে সবার চোখ গিয়ে পড়ল তার দিকে। আমি বুঝতে পারলাম আমার আন্দাজ খুব একটা ভুল হয়নি। তার বয়স 10 থেকে 12-র বেশি হবে না, তবে সে ভীষণ ভয় পেয়ে রয়েছে, আর তার দুটি চোখে যেন ভয় জড়িয়ে রয়েছে।
স্ত্রীলোকটির সাথে সে নিচে নেমে এলো, তার শাড়ির আঁচল ধরে পেছনের দিকে দাঁড়িয়ে রইল। আমি বললাম, তোমার নাম কি? সে শাড়ির আঁচল ছেড়ে মায়ের পেছনে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে বলল, শিব। বেশ। আচ্ছা, আজ দুপুরের দিকে তুমি আর তোমার দাদা রাজশেখর তোমাদের বাড়ির বড় গেটের কাছে খেলা করছিলে? খেলা করছিলাম। তারপরে কি হয়েছে বলো তো? শিব এবার আস্তে আস্তে স্ত্রীলোকের পেছন থেকে সামনের দিকে বেরিয়ে এলো। তার চোখ এখনো নিচের দিকে, চোখের মধ্যে স্পষ্ট ভয়ের ছাপ রয়েছে। আমি আবার বললাম, তোমার কোনো ভয় নেই শিব, তুমি বলো কোথায় গেল রাজশেখর, আর তুমি কোথায় ছিলে? বড় দরজার কাছেই আমরা খেলা করছিলাম। তারপর খেলতে খেলতে আমরা বাড়ির পেছনের দিকটা চলে যাই। লুকোচুরি খেলছিলাম আমরা। দাদা লুকিয়েছিল, আমি দাদাকে খুঁজছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও দাদাকে খুঁজে পাই না। আর আমি তখন ভাবলাম দাদা হয়তো বাড়িতে চলে এসেছে, তাই আমিও ঘরে চলে আসি, কিন্তু ঘরে এসেও খুঁজে পাই না। তারপর মাকে গিয়ে বলতেই ও যখন আমায় এসে বলে দাদাকে খুঁজে পাচ্ছি না, তখন আমি ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করে রাজশেখর কোথাও গিয়েছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ফিরে এলো না, তখন দিদি আমাদের ঘরে এলো। এই বাড়িটা 3 তলা। ওপরের তলাটাই যতদূর মনে হচ্ছে পাশাপাশি 3টে ঘর আছে। 3 তলাতেও তেমনটাই আছে? আমরা থাকি দোতলায়, ভাই থাকেন 3 তলায়, নিচে রান্নাঘর আর কাজের লোকেদের থাকার ঘর। দারোয়ানদের থাকার ঘর তো বাইরের দরজার কাছে দেখতে পেয়েছে। এখানে আর কোথাও কিছুই নেই, মানে এই বাড়িতে আর কোথাও থাকার জায়গা। বাড়িটা তো বেশ বড় পাঁচিল দিয়ে ঘেরা, চারপাশটা দেখলাম। বাড়ির পেছনের দিকেও খানিকটা জায়গা আছে, স্টোর রুম। ওখানেও খুঁজে দেখেছি দারোগা বাবু। দারোয়ান বাড়ির পিছনে, এমনকি বাড়ির আশেপাশে সব জায়গা খুঁজে দেখেছে, কিন্তু বাড়ির ভেতর থেকে রাজশেখরকে কে নিয়ে গেল আর কিভাবে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। সে নিজে কোথাও চলে যায়নি। আপনার ছেলে মানে রাজশেখরের চরিত্র কেমন? চরিত্র বলতে আমি বলতে চাইছি দুরন্ত ডানপিটে স্বভাবের, বাড়ি থেকে কোথাও পালিয়ে যেতে পারে কিংবা কোথাও চলে যেতে পারে, এই ধরনের। ব্রজশেখরবাবু বেশ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, দেখুন দারোগাবাবু, আমার ছেলে কিংবা ভাইয়ের ছেলে দুজনেই দুরন্ত, তবে তারা বাড়ি থেকে পালিয়ে কোথাও চলে যাবে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। আর তাছাড়া বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য তো ওদের বাড়ি থেকে বাইরে বের হতে হবে। পাঁচিলের উচ্চতা তো আশা করি আপনি দেখেছেন। তাছাড়া গেটের দারোয়ান যতই ফাঁকি মারুক না কেন, ওদের পক্ষে ওই দরজা খুলে বাইরে বেরোনো সহজ নয়, কারণ দরজা সবসময় ভেতর থেকে তালা দেওয়া থাকে। গেলে দারোয়ান দরজা খুলে দেয়, আর না হলে বড় দরজার পাশে যে ছোট দরজাটা রয়েছে সেই দরজাটা খুলে দেয়। পালিয়ে যাওয়া আর একটা কারণে সহজ নয়, সেটা হলো আপনার ছেলে রাজশেখর যখন পালিয়েছে অর্থাৎ নিরুদ্দেশ হয়েছে, তখন আপনার ভাইয়ের ছেলে শিবশেখর কিন্তু সে কথা জানতে পারেনি। খেলতে খেলতেই সে নিরুদ্দেশ হয়েছে, অর্থাৎ সে কোথাও লুকাতে গিয়েই এই কাজটা করেছে। আমায় একবার দারোয়ানের সঙ্গে কথা বলতে হবে। আর স্টোর রুমটা ভালো করে খুঁজে দেখেছিলেন? ব্রজশেখরবাবু এবং তার ভাই অজয়শেখরবাবু দুজনেই মাথা নাড়লেন। এতক্ষণে বোধহয় শিবশেখর খানিকটা ধাতস্থ হয়েছিল। সামনের কাঠের চেয়ারে বসে বলল, দাদা আমায় বলেছিল দাদা এমন জায়গায় লুকোবে যেখান থেকে আমি আর খুঁজে বার করতে পারবো না, কিন্তু দাদা কোথায় লুকিয়েছে পুলিশ সাহেব? শিবশেখর এবার সোজাসুজি প্রশ্নটা আমায় করেছিল। তোমার দাদা এমন কোথাও লুকিয়েছে যেখান থেকে তাকে খুঁজে বার করাটা খুব কঠিন। তবে শিবশেখর, তুমি চিন্তা করো না, তোমার দাদাকে আমি খুঁজে বার করব। একটু পরেই সন্দেহ হয়ে আসবে। কাজের লোকটিকে ব্রজশেখরবাবু যা করার আদেশ দিয়েছিলেন, কিন্তু আমি সে প্রস্তাব নাকচ করে দিয়ে বললাম, আশেপাশে আপনারা নিশ্চয়ই খুঁজে দেখেছেন, কিন্তু তবুও আমি আরেকবার বাড়ির আশপাশটা খুঁজে দেখতে চাই। আমার কথায় তিনি কোনো আপত্তি করলেন না, তবে ব্রজশেখরবাবুর ভাই অজয়শেখরবাবু মনে মনে যেন বিব্রত হচ্ছিল, সেটা বোঝাই যাচ্ছিল। পরে অবশ্য তার কারণটা জানতে পারলাম। আজ তাদের ব্যবসায় বেশ বড় একটা সওদা হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে তাদের দুজনকেই ফিরে আসতে হয় এবং গোটা ব্যাপারটা তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ব্যবসার ভার অন্য একজনের হাতে চলে গিয়েছে। সঠিক সময় সঠিক কিছু করতে না পারলে ব্যবসার মধ্যে এমনটা মাঝে মধ্যেই হয়।
যদিও সেসব আমি পরে জানতে পেরেছিলাম। ভদ্রলোকের ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। বাইরে বেরিয়ে বাড়ির আশেপাশে খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম বাড়ির পেছনের দিকে এবং দুপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। একপাশে বাগান মতো করা রয়েছে এবং অন্য পাশে দুটো বড়সড় গাছ থাকলেও ফাঁকাই পড়ে রয়েছে বলা যায়। পেছনের দিকের অবস্থাও একই। বাড়িটার সামনের দিকেই যা সব কিছু রয়েছে, পেছনের দিকে তেমন কিছুই নেই। শুধুমাত্র একপাশে বাগান আর শেষের দিকের অন্য পাশে রয়েছে একটি একচালা ঘর, সেটাই বোধহয় স্টোর রুম। খোঁজাখুঁজি চলল অনেকক্ষণ। একসময় মনে হলো সঙ্গে করে একজন কনস্টেবল আনলে বোধহয় ভালোই হতো, অন্তত খোঁজাখুঁজির কাজটা বেশ ভালো করেই করতে পারত। তেমন হলে এখানে একটা পুলিশও মোতায়েন করে রাখা যায় যদি কোনো সময় সে ফিরে আসে। আরও অনেক ভাবনাই মাথায় এলো, কিন্তু কোনোটাই কার্যকর করা যাবে বলে মনে হলো না। বিশেষ করে যত ঘুরে ঘুরে দেখছিলাম ততই যেন সন্দেহটা মাথার মধ্যে দানা বাঁধছিল। বাড়ির পাঁচিলটা সত্যিই বেশ উঁচু। এই পাঁচিল পেরিয়ে একজন বাচ্চা ছেলের পক্ষে দূরে কোথাও যাওয়া খুব একটা সহজ নয়। একজন পূর্ণবয়স্ক শক্ত সামর্থ্য পুরুষের পক্ষেও অন্য পাশে গিয়ে পড়াটাও একটু কঠিন হবে। দড়ি কিংবা অন্য কিছু সাহায্য ছাড়া এই পাঁচিল টপকানো যাবে না। আর তাই বারে বারে মনে হচ্ছিল এই বাড়ির মধ্যেই কোনো অপরাধী নেই তো। বিশেষ করে কোনো কারণে এই বাড়িতেই কেউ ছেলেটিকে কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু সেটাই বা রাখবে কোথায়? এই বাড়ির প্রতিটা ঘর ওরা নিশ্চয়ই তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ব্রজশেখরবাবু বললেন, দারোগাবাবু, আমি প্রায় সমস্ত জায়গাতেই খুঁজে দেখেছি। খবরটা পাওয়ার পরেই প্রায় 2টোর মধ্যেই আমরা বাড়িতে ফিরে আসি। তারপর প্রায় 3:30 পর্যন্ত খোঁজাখুঁজি চলে। তারপর পুলিশকে জানিয়েছে ব্যাপারটা। আচ্ছা ব্রজশেখর বাবু, কেউ কি কোনো কারণে আপনার ছেলেকে তুলে নিয়ে যেতে পারে? আপনার ব্যবসা বেশ বড়, সেই সূত্রেই কারোর সঙ্গে শত্রুতা যদি হয়। দেখুন দারোগাবাবু, শত্রুতা তো সব ব্যবসায়ী থাকে। এই শহরে একটু পয়সা করতে পারলে আর নাম করতে পারলে শত্রুর অভাব হয় না। তাছাড়া আমাদের এই ব্যবসা তো বংশানুক্রমিক, আমাদের বাড়িটা দেখেই বুঝতে পারছেন। তবে তেমন কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না, যে এমন এরকম একটা জঘন্যতম কাজ করতে পারবে। তবে হ্যাঁ, কথাটা বলে ব্রজশেখর একবার পেছনের দিকে তাকালেন, স্টোর রুমের কাছে। তখন ব্রজশেখরবাবুর স্ত্রী ও ব্রজশেখরবাবুর ভাই ও তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে আরও 2জন কাজের লোক খোঁজাখুঁজি করছে। ব্রজশেখরবাবু আমার দিকে তাকিয়ে বললেন, পরিবারের কারোর নামে আমি কিছু বলতে চাই না, সেটা বলা আমি কখনোই পছন্দ করি না। বাইরে লোকের কাছে পরিবারের অপমান করাটাও ঠিক নয়, কিন্তু আপনি পুলিশের লোক, তাছাড়া এমন একটা কেসে হাত দিয়েছেন। এই মাস 2 আগে থেকে ভাইয়ের সাথে ব্যবসার কিছু বিষয় নিয়ে বেশ গন্ডগোল চলছে। তবে বাড়িতে কাউকে ব্যাপারটা বুঝতে দিইনি, ভাইও বুঝতে দেয়নি। আসলে যা আছে আমাদের নিজেদের মধ্যে। বাবা মা যাওয়ার সময় ব্যবসার বেশিরভাগ অংশটাই আমার নামে করে দিয়ে গিয়েছিল। ভাই তখন বেশ খানিকটা ছোট, তাই আমাকেই সমস্তটা রক্ষণাবেক্ষণের ভার দিয়ে গিয়েছিল। তাতে ভাইয়ের প্রথম থেকেই আমার উপরে রাগ। আমি বলছি না যে ভাই কিছু করেছে, কিন্তু এখন আমি কাউকে বিশ্বাস করতে পারি না দারোগাবাবু। ভদ্রলোকের কথায় এবার আমিও সামনের দিকে তাকিয়ে ব্রজশেখরবাবুর ভাই অজয়শেখরবাবুকে দেখলাম। তিনি এদিক ওদিক দেখছেন বটে, কিন্তু মনে হলো কেমন যেন গা ছাড়া ভাব। তার পাশে দাঁড়িয়ে থাকা শিবশেখরকে কিন্তু শক্ত করে ধরে রেখেছেন এবং সে আঙুল দিয়ে এদিক ওদিক কিছু একটা দেখাচ্ছে। আমি সেদিকে এগিয়ে গেলাম, শিবশেখরকে বললাম, আচ্ছা, যখন তোমার দাদা লুকোতে গিয়েছিল তখন তোমরা ঠিক কোথায় ছিলে? শিবশেখর আঙুল তুলে সেই স্টোরটা থেকে খানিকটা পেছনের দিকে একটি জায়গা দেখালো। দেখলাম সেখানে একটি বড় বকুল গাছ রয়েছে। সেদিকটায় এগিয়ে আসতে শিবশেখর আবার বলল, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, দাদা ছুটে এইদিকেই এলো, তারপর যে কোথায় গেল। আচ্ছা, তুমি কি কোনো শব্দ শুনতে পেয়েছিলে? যে কোনো শব্দ, তোমার দাদা লুকিয়ে পড়ার পরে কিংবা যখন তুমি ওখান থেকে বেরিয়েছো সেই সময় কারোর কোনো কথা শুনতে পেয়েছিলে? তার মতো বয়সে একটা ছেলের পক্ষে এমন অবস্থায় কিছু করাটা সত্যিই খুব দুঃসাধ্য ব্যাপার। তাই আমিও আর তাকে জোর করলাম না। ব্রজশেখরবাবু এসে বললেন, কি করা চাই বলুন তো দারোগাবাবু, ছেলেটাকে কোথায় খুঁজবো? পুলিশে তো জানিয়েছি, শহরেও একবার তল্লাশি করে দেখা যেতেই পারে
কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে তুলে নিয়ে যায় তাহলে তো আর কিছু করা নেই। ও কি আর সহজে খুঁজে পাবো? মুক্তিপণের জন্য তো কেউ এখনো টেলিফোন করেনি। একটা দিন আপনাকে দেখতেই হবে। যদি টেলিফোন না আসে তাহলে দারোগা বাবু, যদি টেলিফোন না আসে তাহলে তাহলে আমার ছেলেটাকে কি আর আমি খুঁজে পাবো না? এখনই আপনারা এভাবে ভেঙে পড়বেন না। আমি সমস্তটা দেখলাম, শুনলাম। এবার কি ব্যবস্থা করা যায় সেটাই দেখছি। এইভাবে তো আর কোনো তদন্ত করা যায় না। কোথাও কোনো সূত্র নেই, কিছুই নেই। আর এই ছেলেটাও ভালোভাবে কিছু দেখেনি। দেখুন দারোগা বাবু, আপনি কি রাজশেখরকে খুঁজে দিতে পারবেন? সেটাই বলুন, না হলে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। অজয়বাবু, আপনি যেখানে আমিও সেখানেই। তাহলে আপনি বলুন, এত উঁচু পাঁচিল, গেটে দারোয়ান থাকা সত্ত্বেও ছেলেটা কর্পূরের মতো যে কোথাও উধাও হয়ে গেল সেটা আমি কি করে জানব? কথাটা অজয়শেখর বাবুকে বললাম বটে, কিন্তু তারপরে একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় এলো। ওই বাড়িটার পেছনের দিকে যেই বড় পাঁচিল রয়েছে, সেই পাঁচিলে উপরে উঠে কেউ কি এপাশে নেমেছিল? আর তখন হয়তো শিবশেখর চোখ বন্ধ করে অপেক্ষা করছিল দাদা লুকিয়ে পড়ার জন্য। সেই সময়ের মধ্যেই কি তাকে কেউ... ওই সময় বাড়িতে দুজন স্ত্রী লোক ছিল, গেটের দারোয়ানও ছিল। তাই বাড়ির পেছনের দিকে কি হচ্ছে সেটা দেখা, কিংবা... আমাকে এখন একবার ফিরতে হবে শেখরবাবু। এখন তো ব্যাপারটা দেখে কোনো কিছু বুঝতে পারলাম না মনে হচ্ছে। তবে কাল সকালে আমি একবার আসব। আপনি আমার সঙ্গে একটু আসুন। বাকিরা বাড়ির দিকেই চলে গেল। আমি আর ব্রজশেখরবাবু হাঁটতে হাঁটতে বড় দরজার দিকে এগিয়ে গেলাম। কি বুঝলেন দারোগাবাবু? দেখুন, আমার মনে হচ্ছে বাইরে থেকে কেউ আপনার ছেলেকে যদি তুলে নিয়ে যায় তাহলে ওই পাঁচিলের ব্যবহার করেছে। কারণ বাড়ির দরজার কাছাকাছি এলে কোনোভাবে সে দারোয়ানের নজরে পড়ত। দারোয়ানের সাথে একবার কথা বলতে হবে। দারোয়ান বলল, না দারোগা বাবু, আমি আজ সকাল থেকে একজনকে ছাড়া কাউকেই দরজার কাছে আসতে দেখিনি। যে এসেছিল সে ভিখারি ছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। ভিখারি ছিল? কেমন বয়স? আর পুরুষ মানুষ না স্ত্রী লোক? একজন বয়স্ক মেয়ে মানুষ ছিল দারোগা বাবু, আর লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে এখানে এসেছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আর তো কেউ এখানে আসেনি। আমি সত্যিই বলছি দারোগা বাবু, কেউ বেরোলে নিশ্চয়ই আমার নজরে পড়তো। বাইরের দিক দিয়ে রাস্তাটা রয়েছে, অর্থাৎ এই পথে অনেকে যাওয়া আসা করে। যদি কেউ এই পাঁচিলের কাছে পেছনের দিক দিয়ে দাঁড়ায় তাহলে সেটা নিশ্চয়ই দারোয়ান বুঝতে পারবে না। না, সেটা বুঝতে পারার কথা নয়। একবার কি বাইরে গিয়ে পেছনের দিকটা দেখবেন? ব্রজশেখর বাবুর সঙ্গে আমি আর দারোয়ান বাড়ির পাঁচিলটা ধরে ধরে পেছনের দিকে এগোলাম। বাড়ির বাইরেই রাস্তা, সেই রাস্তা দিয়ে লোকজন কম বেশি চলাচল করছে। আমরা পেছনের দিকে আসতে বুঝতে পারলাম এদিকে একটি ছোট রাস্তা আছে, সেটা বাড়ির পেছন দিক দিয়ে ভেতরে চলে গেছে। তবে বাড়ির উল্টো দিকে কিন্তু তেমন কোনো রাস্তা নেই। সেখানে আবার পাশে একটা ফাঁকা জমি, আর তারপর আবার বাড়ি শুরু হয়েছে। পেছনের দিকে সেই বকুল গাছটা চোখে পড়ল। তার আশপাশটা ভালো করে লক্ষ্য করলাম, তেমন কিছুই নজরে এলো না। যদি কেউ এখান থেকে ওঠানামা করে তাহলে একটা না একটা সূত্র থাকারই কথা। পাঁচিলটা লম্বালম্বিভাবে রয়েছে। তার আশেপাশে দেখতে লাগলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। একসময় বুঝতে পারলাম যে অন্ধকার হয়ে আসছে, আর কিছুই পাওয়া যাবে না। তাই ব্রজশেখর বাবুকে বলে সেদিনের মতো বাড়িতে ফিরে এলাম। তিনি গাড়িতেই আমার ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু আমি হেঁটেই ফিরলাম। মাথার মধ্যে গোটা ব্যাপারগুলো সাজিয়ে ফেলা দরকার। এমন একটা অদ্ভুত কেস এর আগে আমার হাতে কখনো আসেনি। ওই একটাই সম্ভাবনা আমার মাথায় আসছিল বারবার, পাঁচিলের ওপাশ থেকে কেউ নেমে ছেলেটিকে তুলে নিয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রেও একটি সমস্যা থেকেই যায়, তাহলে ছেলেটা চিৎকার করলো না কেন? পরদিন সকালে বড়বাবু ডেকে পাঠিয়েছিল। বড়বাবুর অফিসে যেতেই এই কেসের ব্যাপারে আমায় বলল। গোটা ঘটনাটা আমি খুলে বললাম। তারপর বললাম, কিছুই বোঝা যাচ্ছে না স্যার। ছেলেটা অমন জেলখানার মতো বড় পাঁচিলের থেকে যে কিভাবে বাইরে নিরুদ্দেশ হলো। প্রিয়নাথ, ব্যাপারটা শুনে আমিও বেশ অবাক হয়ে গিয়েছিলাম, আর তাই তো তোমার কাছেই ভদ্রলোককে পাঠিয়েছিলাম। তুমি একটু ভালো করে কেসটা দেখো, সময় লাগলে নাও, সমস্যা নেই, কিন্তু কিছু একটা করো।
তোমার খুঁজে দেখতে কোনো ভুল হয়নি তো? ছেলেটা বাড়িতেই কোথাও লুকিয়ে নেই তো? ছোট ছেলে তো, এমন তো হতেই পারে যে কোথাও গিয়ে লুকিয়ে পড়লো আর সেখান থেকে বেরিয়ে আসতে পারলো না, বা অন্য কোনো কারণও হতে পারে। বড়বাবু যে কি বোঝাতে চাইলো সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। আর তাতেই শিবশেখরের কথাটা মনে পড়ে গেল। সে তো কোনো শব্দ শোনেনি, তার বয়স কম, শুনলে মনে রাখা সহজ নয়। কিন্তু আরও একটা কথা মনে হলো, যদি অন্ধকার কিংবা রাতে যদি ব্যাপারটা ঘটতো, তাহলে না হয় পাঁচিলের ওপার থেকে এসে তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দিনে দুপুরে কেউ পাঁচিল টপকে যদি বাড়ির ভেতরে ঢোকে, তাহলে সেটা তো আশেপাশে কেউ না কেউ দেখবেই। যদিও বাড়ির পেছনের দিক এবং যেদিকে বাগান রয়েছে সেদিকে লোকজন থাকার সম্ভাবনা নেই, কিন্তু রাস্তার দিক থেকে কেউ না কেউ তো দেখতই। সমস্ত সময় এইভাবে মিলে যাচ্ছে কি করে? যখন লোকটা এলো, পাঁচিলের কাছে রাজশেখর দাঁড়িয়েছিল আর লোকটা তাকে তুলে নিয়ে গেল দড়ির সাহায্যে। সে নিশ্চয়ই নেমেছিল, বা অন্য কোনো উপায়ে তাকে বাইরে থেকে কেউ তুলে দিয়েছিল পাঁচিলের ওপরে। আর তখন সেই রাস্তা দিয়ে একটা লোকও গেল না। মাথার মধ্যে সমস্ত কিছু যেন দলা পাকিয়ে যেতে লাগলো। বললাম, আমার কিন্তু এবার সত্যি অন্যরকম সন্দেহ হচ্ছে স্যার। আমার মনে হচ্ছে ওই বাড়ি থেকেই কেউ কিছু করেছে, না হলে বাইরের কারোর পক্ষে এত সহজে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাড়ির মধ্যে থেকে কেউ কিছু করেছে? তুমি কি বলতে চাইছো বলো তো? ব্রজশেখর বসু এবং তার ভাই অজয় শেখর বসুর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো হলেও ব্যবসাপত্র নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ রয়েছে। যখন আমি ওই বাড়িতে গিয়েছিলাম, অজয় শেখর বাবু যেন সবসময় বিব্রত হচ্ছিলেন। এমনকি রাজশেখরকে খোঁজার ব্যাপারেও তার তীব্র অনীহাই আমার চোখে ফুটে উঠেছে। বারবার মনে হচ্ছিল সে যেন আমাকে দেখানোর জন্যই খুঁজছে, তার খোঁজার কোনো ইচ্ছে নেই। তাছাড়া অজয় শেখর বসু এবং তার স্ত্রী তাদের ছেলে শিবশেখরকে নিচে নামতে দিতেই চাইছিল না। তারা তার ভয়ের অজুহাত দেখালেও আমার মনে হচ্ছিল সেটা মিথ্যে। এমনটা হতে পারে যে অজয় শেখর বসু কিংবা তার স্ত্রী পদ্মা বসু জানে যে রাজশেখর কোথায় রয়েছে, কিংবা তাকে কে তুলে নিয়ে গেছে। ডিবেটিয়ার সাহেব কিছুক্ষণ টেবিলের ওপর দুটো হাত জড়ো করে রেখে কি যেন ভাবলেন। তারপর বললেন, তোমার যখন ধারণাটা হয়েছে তাহলে কিছু তো একটা আছে, কিন্তু সেটাই যদি হয় তাহলে তো ব্যাপারটা প্রমাণ করা যাবে না। তুমি তো জানো প্রমাণ ছাড়া কিছুই করা যায় না। আমিও জানি প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু প্রমাণ করার জন্য তো আমায় ওই বাড়িতে ঢুকতে হবে, আর সেটা দিনের বেলা নয়, রাতের অন্ধকারে ওই বাড়িতে ঢুকতে হবে। আমার আপনার সাহায্য লাগবে। তোমায় সাহায্য কবে করব না বলেছি বলো তো? ডিবেটিয়ার সাহেবের সাহায্য নিলাম। অন্যভাবে সাদা পোশাকের দুজন পুলিশ ওই বাড়িটার উপর নজর রাখল। আশেপাশে রাস্তার দুপাশে, অর্থাৎ ওই বাড়ির যে দুপথ দুদিক দিয়ে যাওয়া যায়, সেই দুই পথের ওপর নজর রেখে চলল তারা, এবং বাড়ির লোকেদের আরও খুঁটিনাটি সব কিছু লক্ষ্য করবে। আমি করলাম অন্য একটা কাজ। আমি এই ব্রজশেখরবাবু আর অজয় শেখরবাবুর ব্যবসার ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলাম। তাদের ব্যবসা বেশ ভালো, মানে খুব ভালোভাবেই চলছে। স্পষ্ট বুঝতে পারলাম ব্রজশেখরবাবু অজয় শেখর বাবুর মধ্যে যে মনোমালিন্য হয়েছে তা ভেতরে ভেতরে ব্যবসায়ী ক্ষেত্রে, আর তার বাইরে কেউ এ ব্যাপারে কিছুই জানে না। তার সঙ্গে এটাও মাথায় এলো, অজয় শেখরবাবু সামান্য ব্যবসার জন্য নিজের দাদার ছেলেকে নিরুদ্দেশ করবেন, এটা কি হতে পারে? তবে পুলিশের চাকরি করতে করতে এমন অনেক অভিজ্ঞতাই আমার আগে হয়েছে, তাই মানুষ কিছু করতে পারে না এমন কিছুই অসম্ভব নয়। বারবার আমার অভিযোগ উঠে যাচ্ছিল ওই অজয় শেখর বাবুর দিকে। নিশ্চয়ই সে কোথাও লুকিয়ে রেখেছে ব্রজশেখর বাবুর ছেলেকে, রাজশেখরকে। কিন্তু প্রায় 2 দিন কেটে গেল। তাকে তুলে নিয়ে এসে জেরা করার ব্যাপারটা সহজ নয়। তার বিরুদ্ধে প্রমাণও তো থাকা দরকার। কোনো প্রমাণই নেই। এমনকি সে যে নিরপরাধ তার প্রমাণই বেশি। এমনকি ব্রজশেখর বাবু এবং অজয় শেখর বাবু নিরুদ্দেশের খবরটা পেয়ে তারপর বাড়িতে গিয়েছিলেন। পরদিন সকালেও এসব নিয়ে ভেবে চলেছিলাম। সকালের দিকে আমার অফিস ঘরে এলো অজয়বাবু। আপনি কে? হ্যাঁ দারোগাবাবু, আমি অজয় শেখর বসু। আপনি 2 দিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন ওই যে আমার দাদার ছেলেটার হারিয়ে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, বলুন।
আসলে কাল রাতেই আমার ছেলে একটা অদ্ভুত কথা বলেছে আমায়। আমার প্রথমে মনে হয়েছিল ব্যাপারটা কিছুই নয়, অতি সাধারণ ব্যাপার, কিন্তু তারপর মনে হলো আপনার কথা আপনি বারবার আমার ছেলেকে জিজ্ঞেস করছিলেন। নিশ্চয়ই সে কোনো শব্দ শুনতে পেয়েছিল, তাই না? কারো পড়ে যাওয়ার শব্দ কিংবা ওপর থেকে লাফিয়ে পড়ার শব্দ? না দারোগাবাবু, তেমন তো কোনো শব্দ পাইনি, কিন্তু একটা দরজা কিংবা কাঠের কিছু বন্ধ হয়ে যাওয়ার মতো শব্দ সে শুনতে পেয়েছিল। অজয়শেখরবাবুর কথাগুলো শুনে একটু চিন্তিত হয়ে পড়লাম। অমন শব্দ সে কি করে শুনতে পায়? বকুল গাছের কাছ থেকে পাঁচিলের ওপারে এমন কিছুই নেই যাতে করে অমন শব্দ হতে পারে। ওই শব্দটা একমাত্র আসতে পারে বাড়ির দিক থেকে, কোনো জানালা কিংবা দরজা যদি সেই সময় বন্ধ হয় তাহলে। আর তা না হলে... মুহূর্তের মধ্যে একটা কথা মনে পড়ে গেল। আরে তাই তো, আশেপাশে তো আরও একটা বন্ধ হওয়ার মতো জায়গা রয়েছে। অজয়শেখরবাবু তখনও বলে চলেছেন, শুনতে পাচ্ছেন? আপনার দাদাকে বলুন আমি এক্ষুনি একবার আসছি। আপনারা বাড়ি থেকে কেউ কোথাও যাবেন না। আপনারা ওই স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়ান। আমি না আসা পর্যন্ত ওই ঘরের দরজা কেউ খুলবেন না। কিন্তু দারোগাবাবু, স্টোর রুমে... যেটা বললাম সেটা করুন। আপনারা স্টোর রুমের সামনে যান, তাড়াতাড়ি যান। দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। একটা গোটা রাত পেরিয়ে গেছে, যদি কিছু হয়ে যায়। টেলিফোনটা রেখে বেরিয়ে পড়লাম ব্রজশেখর বাবুর উদ্দেশ্যে। রওনা দিয়ে বারে বারে মাথায় আসতে লাগলো একটা কথা, তাহলে কি অপরাধী ওই স্টোর রুমের মধ্যেই কোথাও রাজশেখরকে লুকিয়ে রেখেছে? কিন্তু স্টোর রুম তো সবাই খুঁজে দেখেছে, তাছাড়া আমিও ঘুরে দেখেছি। বাতিল জিনিসপত্র, চেয়ার টেবিল এবং কাঠের ভাঙাচোরা পালঙ্ক, আরও কিছু কিছু রয়েছে সেখানে, কিন্তু ওখানে তো তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। তাহলে একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় এলো। তাহলে কি অপরাধী ওই স্টোর রুমের মধ্যেই রাজশেখরকে কোথায় নিয়ে লুকিয়ে রেখেছিল, তারপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়েছে, বাড়ির অন্য পাশ দিয়ে পালিয়েছে, তাই হয়তো তাকে কেউ দেখতে পায়নি। আরও একটা কথা ভাবলাম, আজ তো প্রায় দিন 3 হতে চলল। এতক্ষণ ব্রজশেখর বাবুর বাড়িতে পৌঁছতেই দেখতে পেলাম বাড়ির প্রায় সকলেই স্টোর রুমের কাছে উপস্থিত রয়েছে। ছেলে নিরুদ্দেশ হওয়ার পর এ বাড়ির ব্যবসাপত্র বোধহয় মাথায় উঠেছে। ব্রজশেখর বাবু আমাকে দেখতে পেয়ে উত্তেজিত গলায় বললেন, আপনি নাকি বলেছেন যে ওই স্টোর রুমে আমার ছেলে রয়েছে, কিন্তু কোথায় আছে? দেখুন, ওই একটাই জায়গা থাকছে যেখানে আপনার ছেলে থাকতে পারে, কিন্তু আমরা সকলেই স্টোর রুমটা খুঁজে ফেলেছি। কিন্তু এমন কোথাও আছে যেটা আমাদের নজরে সহজে পড়বে না। কিন্তু আমরা তো ওখানে খুঁজেছি, আর আমার ছেলের নাম ধরে ডেকেছি কতবার, তারপরেও যদি সে শুনতে না পায়, তার মানে... সবার চোখে মুখে একটা উদ্বিগ্নতার ছাপ ফুটে উঠেছিল। সত্যি বলতে আজ অজয়শেখর বাবুর মুখের দিকে তাকিয়েও সেই চিন্তার ছাপ আমি দেখতে পেলাম। তার স্ত্রী পদ্মাবতীও কেমন যেন ভয় পেয়ে রয়েছে। সবথেকে বেশি ভয় পেয়েছে শিবশেখর। তার দিকে এগিয়ে গিয়ে বললাম, শিবশেখর, তুমি সেদিন কিসের শব্দ শুনেছিলে বলো তো? জানলা কিংবা দরজার পাল্লা বন্ধ হবার, নাকি অন্য কিছু? আমি বকুল গাছের কাছে যখন 10 পর্যন্ত গুনে ফিরে আসলাম, তখন যেন একটা শব্দ শুনেছি বলে মনে হলো। জানালা কিংবা দরজা বন্ধ হলে যেরকম শব্দ হয় ঠিক তেমনই, কিন্তু... দারোগাবাবু, মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? আমার ছেলে এখানেই কোথাও। আমিও সেরে ভাবছিলাম, এত দূর এগিয়ে আসার পরে যদি ভুল হয়ে যায় তাহলে এই কেসটা প্রথম থেকে আবার শুরু করতে হবে। কিন্তু এতদিন হয়ে গিয়েছে যেহেতু, সত্যি ছেলেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় বারবার ওটাই মাথায় আসছিল আমার। ভেতরে সবাই ঢুকে এসেছিল। শেখর দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও বাকিরা এদিক ওদিক খুঁজে চলেছিল। আমিও খুঁজছিলাম। যতবারই খুঁজছিলাম ততবারই যেন মনে হচ্ছিল যে রাজশেখর এখানে নেই। কিন্তু তাহলে সে কোথায় গেল? আর ওই শব্দটা যে শুনতে পেয়েছিল শিবশেখর, সেটাই বা কিসের শব্দ? ঘরের চারিদিকটা দেখা হয়ে গেছে। ওপরের দিকে তাকিয়ে দেখলাম ঘরটার উচ্চতা বেশ বড়। শিবশেখর হঠাৎ করে সামনের দিকে এগিয়ে এসে বলল, দাদা বলেছিল সে এমন জায়গায় লুকোবে যেখান থেকে আমি আর তাকে খুঁজেই পাবো না কোনোদিনও। দাদা এইদিকেই এসেছিল পুলিশ সাহেব। তার কথাটা শুনেই একটু ভরসা পেলাম মনে। শিবশেখর নিজের দ্বিধা কাটিয়ে যখন কথাটা বলতে পেরেছে, তখন বোধহয় এখানেই তাকে পাওয়া যাবে।
কিন্তু তারপরেও তো কিছুই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে একটা ভাঙাচোরা আলমারি রাখা ছিল। পুরনো দিনের সেই আলমারিটার দরজায় একটু আগেই খুলে দেখেছি আমরা। আবার কি মনে হতে আলমারিটা আবার খুললাম। আলমারিটার নিচের দিকে কাঠ আলগা করে লাগানো রয়েছে, আর সেটা যে কোনো সময় ওপরে উঠে আসবে। কি মনে হতে কাঠের গায়ে হাত দিয়ে টানতেই কাঠটা ওপরে উঠে এলো, আর সঙ্গে সঙ্গে আমি একটা ব্যাপার দেখতে পেয়ে বললাম, ব্রজশেখর বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করুন। রাজশেখরকে যখন পাওয়া গেল তখন কিন্তু সে অজ্ঞান অবস্থায়। ডাক্তার তাকে দেখেছিল। ডাক্তার বিছানার পাশে বসেই তাকে পরীক্ষা করে একটা ইঞ্জেকশন দিয়ে বলল, কোনো কারণেও জ্ঞান হারিয়েছিল, তবে জ্ঞান ফিরে এলেও আর ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি। আসলে অন্ধকারের ওর যে একটা ভয় রয়েছে সেটা আমি আগে থেকেই বলেছিলাম। বাচ্চা ছেলে, তাই নেহাত খেলার ছলে হয়তো ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। পরে হয়তো আর বেরিয়ে আসতে পারেনি কোনো কারণে। কিন্তু ওই জায়গাটার খোঁজ পেল কি করে? আমরা এতদিন এখানে রয়েছি, খোঁজ পাইনি। যেভাবেই হোক পেয়েছিল, কিন্তু আরও যদি কয়েক ঘন্টা দেরি হতো তাহলে কিন্তু ওকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যেত। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়েই বোধহয় জ্ঞান হারিয়েছিল ও। কিন্তু টানা প্রায় 2 দিন, অর্থাৎ 48 ঘন্টা। এতক্ষণ ওই ছেলেটা ওখানে যে কিভাবে থাকলো সেটাই অস্বাভাবিক। আপনাদের স্টোর রুম তো আমি দেখেছি। আমি বিছানার এক পাশে দাঁড়িয়ে ডাক্তারের কথা শুনে চলেছিলাম। ব্রজশেখরবাবুও বিছানার এক পাশে বসেছিল, আর শিবশেখর বসেছিল অন্য পাশে। ব্রজশেখরবাবুর ভাই ও তার ভাইয়ের স্ত্রী এবং নিজের স্ত্রীর বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবার মুখের চিন্তার মেঘটা কেটে গেছে এখন। ব্রজশেখরবাবু আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু দারোগাবাবু, আপনি বুঝলেন কি করে যে ওই আলমারিটার তলায় মাটির নিচে যাওয়ার একটি গুপ্ত পথ রয়েছে? এই সমস্ত ক্রেডিটটাই কিন্তু আমার নয়, খানিকটা আমায় সাহায্য করেছে সে। যদি আমার এই কথাগুলো না বলতো তাহলে কিন্তু আমি মোটেই এত সহজে আপনার ছেলেকে খুঁজে বার করতে পারতাম না। সে সত্যিই প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। একটা জলজ্জান্ত ছেলে নিরুদ্দেশ হয়ে গেলে ভয় তো পাওয়ারই কথা। তাই সে প্রথমে ভালোভাবে কোনো কিছুই বলতে পারেনি। প্রথমেই সে যদি ওই শব্দটার কথা বলতো তাহলে আমরা স্টোর রুমটা ভালো করে খুঁজতাম। আমি 2 বার খুঁজেছিলাম, অথচ আলমারির নিচে ওই পাটাতনটা যে আলগা সেটা আমি বুঝতে পারিনি। ওই আলমারি আজ অনেক বছর হলো ওখানে পড়ে রয়েছে। ওই ঘরটা কারোর দরকারে পড়ে না, বাতিল জিনিসপত্র ওখানে রাখা হয়। ঘরের অবস্থা দেখে আপনি বুঝতেই পারছিলেন। কিন্তু রাজশেখর যে ওই ঘরের ভেতরে গিয়ে ঢুকবে সেটা আমরা কি করে বুঝবো বলুন? শিবশেখর বিছানার এক পাশে বসেছিল। ঘুমন্ত রাজশেখরের একটা হাত তার হাতে ধরা। যাক, যা হওয়ার তা হয়েই গেছে। রাজশেখরকে ভালোভাবে উদ্ধার করা গেছে, এটাই ভালো কথা। আমি তো ভাবছিলাম নিশ্চয়ই আপনার ছেলেকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। মুক্তিপণের টাকা চাইবে বলেই আমি ভাবছিলাম, কিন্তু না চাওয়াতে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। তাহলে না হয় একরকমভাবে ভাবা যেত, কিন্তু ব্যাপারটা যে এরকম সেটা আর কি করে বুঝবো বলুন? ব্রজশেখরবাবুর মুখে যেন হাসি খেলে গেল। তিনি স্বস্তির হাসি হাসলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে আমার কাছে এগিয়ে এসে বললেন, সত্যি দারোগাবাবু, এতদিনে আপনার কথা অনেক শুনেছি। যে সমস্ত কেস পুলিশ সহজে সমাধান করতে না পারে সেখানে আপনি সাহায্য করেন। আজ নিজের চোখে আপনার কাজ দেখে সত্যি অবাক হলাম। আসলে ছোটবেলা থেকেই আমরা ছেলের ওই সমস্যাটা ছিল। অন্ধকারকে সে প্রচণ্ড ভয় পায়। তো ভয় পাওয়ার পরেও সে যে ওই আলমারির তলায় ওই ঘরের মধ্যে কিভাবে ঢুকলো সেটা আমি বুঝতে পারছি না। ওর শ্বাসকষ্টেরও একটা ধাত রয়েছে, ডাক্তার দেখেছে, চিকিৎসা চলছে। তো শ্বাসকষ্ট হলে জ্ঞান হারিয়ে ফেলে। আমার মনে হয় ভেতরে ঢোকার পরেই সে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর তাই ওকে কেউ খুঁজে পায়নি। যখন জ্ঞান ফিরেছিল তখন হয়তো অন্ধকার দেখে চিৎকার করছিল, কিন্তু মাটির তলা থেকে সেই চিৎকার আর ওপরে আসেনি। কিন্তু নিজেই ওই কাঠ সরিয়ে সে ওপরে উঠে এলো না কেন? নিচের ঘরটা এতটাই অন্ধকার আর এমনভাবেই তৈরি করা হয়েছে যে ওপরের ওই আলমারির নিচের দরজা দিয়ে ভেতরে ঢোকার পরে গোটা ঘরটা অদ্ভুতভাবে গোল। এতটাই গোল যে সেখান থেকে ওপরে এই দরজা পর্যন্ত হাত পাওয়াটা সহজ নয়। অর্থাৎ এই পাটাতনটা সরিয়ে সে নিচে নামবার সময় নিশ্চয়ই নিচে পড়ে গিয়েছিল। একবার তাকিয়ে দেখুন তার কপালে এবং হাতে আঘাতের চিহ্নগুলো।
পড়ে যাওয়ার সময় তার নিশ্চয় আঘাত লেগেছিল, আর তাতেই বোধ হয় ও প্রথমে জ্ঞান হারায়। তারপর অন্ধকারের ভয় আর শ্বাসকষ্ট সবকিছু মিলিয়েই ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি। আলমারির নিচে পাটাতনটা যদি ও পুরোপুরি সরিয়ে রেখে ভেতরে ঢুকত, তাহলে হয়তো ওকে খুঁজে পাওয়াটা সহজ হতো। কিন্তু ও কোনোভাবে ওটা তুলে ভেতরে ঢুকে গেছে, এবং তারপরেই পাটাতনটা আবার আগের মতো নিজের জায়গায় বসে গিয়েছিল। ভাগ্যিস ওকে উদ্ধার করা গেছিল, নইলে যে কি হতো। শিবশেখর যদি সঠিক সময় আমাদের শব্দটার কথা না বলতো, তাহলে আমি এখনো অপহরণকারীর জন্যই অপেক্ষা করতাম। ব্রজশেখর বাবু, আপনার ছেলের উদ্ধারের পেছনে যদি সবচেয়ে বেশি কারোর হাত থাকে, সেটা কিন্তু শিবশেখরের। সবচেয়ে বড় ঝড় কিন্তু শিবশেখরের ওপর দিয়েই গেছে। তার সঙ্গে খেলতে খেলতে রাজশেখর নিরুদ্দেশ হল। আবার সেই একমাত্র শব্দটা শুনেছিল। তার মতন এই বয়সী ছেলের পক্ষে এত বড় একটা ঝড় সামলানো মোটেই কিন্তু সহজ ব্যাপার নয়। অজয়শেখর বাবু আর তার স্ত্রী প্রথমে আমায় তাকে জেরা করতে কেন বারণ করছিলেন, সেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু আমার কিছু করার ছিল না অজয়শেখর বাবু। আমি সবই বুঝতে পেরেছি। আসলে সেদিন একটা বড় লেনদেনের ব্যাপার ছিল। গোটা ব্যাপারটাই ভেস্তে যায়, তাতে আমাদের ব্যবসার বেশ খানিকটা ক্ষতি হয়, আর তাতেই আমার মেজাজটা সামান্য রুক্ষ ছিল। তাছাড়া বাড়ি ফিরে এমন খবর শোনার পর আমি শিবকে বেশ খানিকটা বকাবকি করেছিলাম, তাই ও একটু বেশি ভয় পেয়েছিল। কি মারাত্মক বাজে একটা ব্যাপার হতো বলুন তো। যদি না খুঁজে পাওয়া যেত, তাহলে যে কি হতো। আমি হাসলাম। কি হতো তা আমি জানি না, তবে আরও কয়েকটা দিন যে আমাকে কেসটার পেছনে পড়ে থাকতে হতো, সেটা বেশ বুঝতে পেরেছিলাম। আমি ঘুমন্ত রাজশেখরের দিকে তাকালাম। তার সঙ্গে হয়তো পরে কথা বলা যাবে, এখন তার বিশ্রামের প্রয়োজন, ওষুধের প্রয়োজন। সবার চোখে মুখে একটা নতুন উজ্জ্বলতা ফিরে এসেছে যেন, এবং সেটা দেখে খুবই ভালো লাগলো। এগিয়ে গিয়ে শিবশেখরের মাথার উপর একটা হাত রেখে বললাম, তাহলে শিবশেখর, তোমার দাদাকে খুঁজে বার করতে পারলে? শিবশেখর আমার মুখের দিকে তাকালো। তার মুখে নিষ্পাপ হাসি। আমি তখন ভাবলাম, আমার কাজ যখন এখানে শেষ, তখন বেরিয়ে যাওয়াটাই ভালো। এবার যা করার তার পরিবারের হাতেই ছেড়ে দেওয়া যেতে পারে। এখান থেকে ফিরে গিয়ে একবার ডিপিটিআর সাহেবকে এ ব্যাপারে সমস্তটা জানাতে হবে, যে কেসটার সমাধান হয়ে গেছে, কারণ তিনি তাকে সবটা জানাতে বলেছিলেন। আমি বেরিয়েই একটি ঘোড়ার গাড়ি ধরলাম। তারপর এগিয়ে যেতে লাগলাম লালবাজারের দিকে। রাজশেখর বসুর অন্তর্ধানের রহস্য আপাতত মিটল। সত্যি, জেলখানার মতো অত উঁচু পাঁচিল থেকে কারোর পক্ষেই তাকে অপহরণ করা সহজ ব্যাপার ছিল না। কিন্তু রাজশেখরবাবু বলেছিলেন তার ছেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো অতটা ডানপিটে নয়। আমি লালবাজারে পৌঁছে জানতে পারলাম ডিপিটিআর সাহেব নেই, বেরিয়েছেন। তবে আরও একটা ব্যাপার জানতে পারলাম, আমার কাছে তিনি লোক পাঠাবেন বলেছিলেন আমাকে ডাকার জন্য। তাই যেন আমি সেখানে অপেক্ষা করি। আমি অপেক্ষা করতে লাগলাম। তাহলে যে কেসের কথা তিনি আগে বলেছিলেন, সেই কেসটা কি আবার হাতে আসতে চলেছে? গল্পটি ভালো লাগলে লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নোটিফিকেশান যাতে মিস না হয়, সেই জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।